নমস্কার। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি যাত্রা জগতের বিখ্যাত বংশীবাদক শ্রী সুনীল ঘোষ মহাশয়কে। তার কাছ থেকে আমরা শুনে নেব তার যাত্রা জীবনের নানান জানা অজানা কথা। চলে যাব সুনীল ঘোষের কাছে। তো যাত্রার ক্ষেত্রে যাত্রার যারা যন্ত্রী সংঘ তাদের একটা গুরুত্ব খুব ভীষণভাবে রয়েছে যাত্রায়। তো বংশীবাদক হিসাবে আপনার যাত্রা জীবন আজকে আমরা আপনার কাছ থেকে শুনব। তো প্রথমে আপনার ছোটবেলার কথা দিয়ে শুরু করুন। আপনার ছোটবেলা কোথায় কেটেছে, কবে জন্ম, সেগুলো যদি কিছু বলেন। আমার তো জন্ম হয়েছে জাস্ট বিডনি স্ট্রিটে, বিডনি স্ট্রিট, ওখানে আমার জন্ম। ওখান থেকেই বাবার কাছ থেকে বাঁশি বাজাতেন। আমি সেই বাঁশিটাকে ফলো করে বাজাতে যেতাম। তখনকার দিনের গান ছিল এই কি গো শেষ গান, সেই গানটা বাজাতে গিয়ে বাবার কাছে বাবা দেখিয়ে দিচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না। তখন কত বয়স আপনার? তখন কত, ওই 12-13। আচ্ছা আচ্ছা, তাহলে বাঁশির হাতে খড়ি আপনার বাবার কাছে, আপনার বাবা বাঁশি বাজাতেন? মানে উনিও কি মানে কোনো গান উনি শখে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আমি হঠাৎ আমাকে রাগের মাথায় আমাকে জুতোর বাড়ি মারল বাবা। মানে পারছে না বলে? পাচ্ছি না বলে বলেছে, আর কোনো দিন যদি আমার সামনে বাঁশের বাঁশি বাজাস, তোর একদিন কি আমার একদিন। সেই এই হলো। তাহলে তখন কি করতাম, আমার ছোট ভাই ছিল, ও বাজাতো। সে বাজাতো মানে আমার কাছে শিখেছিল, সুশীল ঘোষ। হ্যাঁ। তা ওকে বাড়ির ওই বিডনি স্ট্রিটের বাড়িতে, ওই গলির ভেতরে বাড়ি তো, ওকে রাস্তায় দাঁড়িয়ে রাখতে বলি, যেই বাবা আসবে খবর দেবে, আমাকে খবর দিবি, আমি বাঁশি বাজানো থামিয়ে দেবো। হ্যাঁ। ওই তাহলে ওই 10-12 বছর বয়স থেকে আপনার মানে বাঁশি শিক্ষা শুরু হয়? হ্যাঁ। আর এমনি পড়াশোনা কি মানে ওইখানেই স্কুল? আমি 56 সালে, হ্যাঁ 56 ম্যাট্রিকুলেট দিয়েছি। আচ্ছা 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 আচ্ছা, স্কুল ফাইনাল। হ্যাঁ, 56 সালে স্কুল ফাইনাল পাস করে? ইয়ে ছিল না না, মাধ্যমিক তখন স্কুল ফাইনাল বলতো। দিয়েছিলাম। তা হঠাৎ আমাকে জুতোর বাড়ি মারলো, আমারও যে চেপে গেল যে আমাকে শিখতেই হবে, আমাকে এটা শিখতেই হবে। তা সবাই মিলে, আমি নুকির, ওই ভাই এসে বলে, দাদা আমি বাঁশি নুকিয়ে কিচ্ছু জানি। মাও আমাকে খুব সাহায্য করতো। হ্যাঁ হ্যাঁ। মা বলতো, দেখি ধরা যেন পড়িস না। সেই তা আমি তারপর থেকে প্র্যাকটিস করে করে করে। মানে বাবা মানে কবে বুঝলো যে ছেলেকে দিয়ে বাঁশি বাজানো যাবে, মানে বাবা রাজি হলো আপনাকে ঠিকঠাক ভাবে শেখাতে? না, সেটা বলছি। হ্যাঁ। আমার তখন দাদু বলে একজন ছিল, সে তবলা বাজাতো। আচ্ছা। সে আমাকে বলছে, আরে নির্মল, তুই তো বাজাবি, কিন্তু তোর ছেলে কি করলো একটু শুনি। তা বলছি যে ওর দ্বারা হবে না, আর ওকে বারণ করে দিয়েছে। তখন আমি করলাম কি, আমি দাদু বাজাবো বলে, বাবার সামনে? হ্যাঁ হ্যাঁ। বলে বাজা। তখন বাবা যেসব রাগরাগিনীগুলো বাজাতেন, সেই গুণা আমি পরপর বাজিয়ে গেলাম বাবার সামনে। বাবার সামনে। তো বাবা তো অবাক। হ্যাঁ, ও আমার দিকে তাকিয়ে বলছে,
তুই এইগুলো শিখলি কবে? এইগুলা যে প্র্যাকটিসটা করলি কখন? আমি তো বাঁশি নুকিয়ে রেখেছি। তা আমি বললাম যে ওই কোনো রকমে শিখি, ওই শুনে 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 আমি এইটা প্র্যাকটিস করেছি। এটা খুব ভালো। যা, তারপর থেকে বাবা মেনে নিল যে না, ছেলে বাঁশি বাজাতে পারে। তোকে ছেড়ে দিলাম। আর দাদু বলল যে কিরে নির্মল, তোর ছেলে তোকে টেক্কা দিয়ে গেল তো। সে এই আমার শুরু। তাহলে আপনার মানে বাড়িতে একটা সঙ্গীতের পরিবেশ ছিল, তার মধ্যে আপনার বড় হয়ে ওঠা। তারপরে মানে এরপর তো বাবা থেকে তালিম নেওয়া শুরু করলেন যখন এই ঘটনাটা হলো। বাবা তালিম দেয়নি। আচ্ছা, বাবা তালিম দেয় না, আমাকে রামকানাই ভট্টাচার্য মশাই, আচ্ছা, মানে আপনার গুরু উনি তেনার হাতে দিল। আচ্ছা, তেনার হাতে দিতে তার থেকেই আবার শুরু হয়। মানে বাবার পরে উনি আপনার গুরু হলেন। তাহলে আপনি রামকানাই ভট্টাচার্যের কাছে বংশী শিক্ষা শুরু করলেন, বাবার পরে উনি হলেন আপনার গুরু। তখন আপনার কত বয়স যখন আপনি রামকানাই ভট্টাচার্যের কাছে শিখছেন? তখন কত হবে, খুব হলে 14-15 হবে। 14-15 বছর। তারপরে আবার একজন কাছে গিয়েছি, রামগোপাল ঘোষ। আচ্ছা, তিনি কিন্তু প্রথম দিন আমার বাঁশি শুনে বলছে যে তোমাকে কি দেখাবো, তুমি সব শিখে গেছো। তা ঠিক আছে, আমি তোমাকে তালিম দেব। তার মানে ওই সময় আপনি মানে সব রাগ রাগিনী ধরে একদম সব শিখতে হয়েছে আপনার। হ্যাঁ, তো তখন আমাকে যেদিন কথা দিল যে তুমি অমুক তারিখে আসবে, অমুক দিন থেকে তোমাকে শেখাবো, সেই সময় তিনি স্ট্রোকে মারা যান। তাহলে তার কাছে আর আপনার শেখা হলো না? শেখা হলো না, কিন্তু উনি আপনার বাঁশি শুনেছিলেন। হ্যাঁ। তাহলে শেখার পরে প্রোগ্রাম বলুন বা কোনো গানের শিল্পীর সঙ্গে বাজানো, সেই ধরনের জিনিসটা কবে থেকে শুরু হলো আপনার? যে আপনি আমার শুরু হলো, আমি রেডিও অডিশন দেওয়ার জন্যে তৈরি হলাম। আচ্ছা, মানে ওই 60-এর আগে, মানে 55-60-এর মাঝামাঝি, আপনার স্কুল ফাইনাল পাশের পর। হ্যাঁ হ্যাঁ। তা আমাকে ওই রামকানাই ভট্টাচার্য মশাই বললেন যে তুই রেডিও বাজিয়ে স্ট্যাম্প নিতে চাস? আচ্ছা 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 আচ্ছা, মানে বেতার শিল্পীর ছাপ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা আমায় বলল যে তুই এক কাজ কর, রামযাত্রা কিংবা কীর্তন তাতে বাজা, তাতে তো তোর নাম চারিদিকে ছড়িয়ে যাবে। আচ্ছা, সেই থেকে আমার শুরু হলো এই কীর্তনে বাজানোর জন্যে তৈরি হলাম। তাহলে প্রফেশনালি আপনি কীর্তন দলে বাজানোর মধ্যে দিয়ে আপনি মানে এই বাঁশির জগতে আসলেন। হ্যাঁ, এসে তারপরে আমি এই যাত্রায় এলাম। মানে কীর্তনের দলে বাজাচ্ছেন, তখন আপনি কত টাকা পারিশ্রমিক পান, মানে নাকি এমনি ওই যাতায়াত মানে? না, তখন দিত কীরকম জানেন, ওই যে কীর্তনের যে প্যালা বলে না, লীলা কীর্তন, হ্যাঁ, সেই প্যালা উঠলে সেইটাকে ভাগ করে সবাই নিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আসরে যা কালেকশন হতো সেটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে ওইখান থেকে যাত্রার সঙ্গে সংযোগটা কি? হ্যাঁ, ওইখান থেকেই আমাকে নিয়ে গেল এই রেডিও স্টেশনে। তখন সুধীর মজুমদার বোধহয়, সুধীর মজুমদার পল্লী মঙ্গলের আসরে। হ্যাঁ হ্যাঁ, পল্লী ওখান থেকে ওইখানে আমায় অভয় হালদার বললে, এই আমার সঙ্গে চল তো। কোথায়? মানে বিখ্যাত যাত্রা অভিনেতা অভয় হালদার। হ্যাঁ। আচ্ছা, ওনার সাথে কি আপনার আগে থেকে পরিচয় ছিল? হ্যাঁ, না, ওই শুরু হচ্ছে আর কি। আচ্ছা, মানে ওই রেডিওতেই আপনার সাথে পরিচয় হলো। তা আমাকে বললো যে তুই এক কাজ কর, বাঁশি দিতে নিয়ে গেল,
গিয়ে শুধু ওই অভয়লদার দেখালো এখানে এইটা বাজবে, এইটা কি করে কি করা যায়। তা আমি আমার এমনি নলেজটা খুব ইয়ে ছিল তখন, আমি শুনে বলে দিলাম যে এইখানটা এইটা না করলে এইটা করতে হবে। কম্পোজিশনটা আপনি বলে দিলেন? হ্যাঁ। আচ্ছা। তা বললে কীরকম, আমার এই গানটা হবে, গানটা হওয়ার পর একটা ঘোড়া খুরের আওয়াজ, হুম। ঘোড়া খুরের আওয়াজ হবে, তারপর আমার বাঁশি যাবে, প্রিলিউডটা যাবে। হ্যাঁ আমার বাঁশি যাবে, বাঁশি গিয়ে আমি এইখানে ছাড় দেবো, হুম। তারপর গান ধরবে। আচ্ছা, এইভাবে রেডিওর জন্য হ্যাঁ। রেকর্ডিংয়ে আপনি বললেন ওটা। তারপর তিনি বললেন যে এই সুনীল, তুই আমার সঙ্গে দেখা করিস তো। আমি কোথায় যাব? বলে নতুন বইয়ের। নতুন বইয়ের? চিতপুরের। নতুন নতুন বইয়ের। হ্যাঁ। তাই বলে গিয়েছি। তোমার মালিক ছিল গোষ্ঠ ঘোষ, নিউ গণেশ অপেরায়। নিউ গণেশ অপেরা। তাহলে নিউ গণেশ অপেরার সঙ্গে আপনি যাত্রায় প্রথম যুক্ত হচ্ছেন? প্রথম একদম হ্যাঁ, হাতে খড়ি। হ্যাঁ। তা আমাকে বলছি যে তুই কত টাকা হলে কাজ করবি মান্থলি, তোমার ছুটি ছাটা নেই, হুম। আর তোমার রেগুলার শো আছে, ডবল হলে ডেরা, হুম। এরা আমাকে বুঝিয়ে বললো। হুম। হুম। তা আমি বললাম যে মাইনে তখন ছিল 125 টাকা। 125 টাকা মাইনেতে আপনার বাঁশি বাজানোর কাজ শুরু হলো যাত্রা দলে? না আমি বলি শুনুন, এখনও আছে। আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। 125 টাকায়, বাপরে। আমি বলি 125 টাকায় মাইনে আমি তো চাকরি করবো না। ও। বলে কেন? আমি এমন কি বাজাই, তখন ইয়া ঠাকুর বলে একজন ছিল, সে পাচ্ছে 125 টাকা। আচ্ছা, হাইয়েস্ট মাইনে, মানে বাঁশি বাদকদের মধ্যে। হ্যাঁ। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে 150 টাকা, 175 টাকা দিতে হবে। মানে আপনি বলছেন এটা গোষ্ঠ ঘোষকে? হ্যাঁ, আচ্ছা। 175 টাকা দিতে হবে। যদি দেন তাহলে আমি করব। সে চিংড়ি মাছের দর করার মতন আমাকে বলছে যে তুই কি বলছিস 175 টাকা। আমি যা বলছি তাই বলছি, আমার আইডিয়া মতন আমি বলছি। দিয়ে কি রাজি হলেন? ওনারা কি রাজি হলেন তারপরে? তারপরেই বললে যে 170 টাকা নেয়। আচ্ছা। তাহলে 170 টাকা, মনে কর তুই 5 টাকা পাবি, মনে কর তুই 5 টাকা পাবি, তোকে 170 টাকা দেবো। আচ্ছা। আমি আচ্ছা করি। হ্যাঁ। তা ঠাকুরের কৃপায় দুটো বই পেয়েছিলাম। আর জলপানি কত ছিল আপনার? জলপানি তখন ছিল 1 টাকা। তাহলে 170 টাকা মাস মাইনে, 1 টাকা জলপানিতে আপনি নিউ গণেশ অপেরায় জয়েন করলেন। সময়টা 60-এর দশক, এই 50-এর দশকের শেষ দিকেই হবে। মানে তখন আপনার বয়স কত হবে তাও আনুমানিক? তখন কত হবে? 18-20? না, 22। মানে ওই 60-61 ওরম সময়। পালা দুটো কি ছিল? পালা ছিল, একটা ছিল পুরনো গুণা ধরছি না, পুরনো না সেই বছরে যে নতুন সিজনের যে পালা। হ্যাঁ, সৈনিক। আচ্ছা। আনন্দ বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। হ্যাঁ, সৈনিক। আর কানাই নাথের ছিল ঝড়ের পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ঠাকুরের কৃপায় এমনই করেছিলাম, জানি না কি করেছি, কি বাজিয়েছি আমি নিজেই জানি না, কিন্তু সব জায়গায় হয়ে গেছে যে আগে বাসে শুনবো, তারপর যাত্রা আরম্ভ হবে। এইরকম এমনও কি ঘটনা ঘটেছে আপনার সাথে যে যাত্রা থামিয়ে দিয়ে বাঁশি শুনেছে? হ্যাঁ,
যেরকমটা খোকা মল্লিকের ক্ষেত্রে অনেক জায়গাতেই ঘটেছে যে ওনার কর্নেট থামিয়ে দিয়ে যাত্রা বন্ধ রেখে ওনার কর্নেট শুনেছে, সেরকম হয়েছে আপনার সঙ্গে? হ্যাঁ, আসামে, আচ্ছা। আসামে ধর্মনগর, হুম। ধর্মনগরে এই নট্য কোম্পানিতে। না দাঁড়ান, সেই কথাতে যাব। এই যে গণেশাপরে আপনি বাজালেন, প্রথম বছর আপনার বাজনা খুব হিট করলো, তারপর ওই 170-এর ফিগারটা কি হলো, সেটা কি বাড়লো? না, আস্তে আস্তে বাড়ছে। আস্তে আস্তে বাড়ছে, মানে তার পরের বছরই বাড়েনি? না, আচ্ছা। দিয়ে ওই গণেশ অপেরায় কি থাকলেন তারপরে? 3 বছর ছিলাম। 3 বছর ছিলেন, দিয়ে পরের 3 বছরের পরে প্রভাস ভরে গেলাম। নিউ প্রভাসে। হ্যাঁ, গণেশ অপেরা আর কি কি পালায় বাজালেন মনে আছে? গণেশ অপেরায় তখন ঝড়ের পরে সৈনিক, ভরত বিদায়, না, ভরত বিদায় তো নট্যতে ওদেরও ওদেরও হয়েছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, নামগুলো ঠিক মনে পড়ছে না। 4খানা বই ছিল আরো, ওটা দুটো নতুন বাদে 4খানা বই ছিল, সেই বইগুলো ঠিক মনে পড়ছে না। যাই হোক, তারপরে ওখান থেকে প্রবাসে গেলাম, গুপ্ত রহস্য, হুম। আর আরেকটা কি বই ছিল, দুখানা বই ছিল, গুপ্ত রহস্য। আর এই গণেশ, তারপর ওখান থেকে আমাকে পঞ্চানন বাবু সুর, হ্যাঁ, পঞ্চানন মিত্র, তিনি বললেন যে আমি যেসব মিউজিশিয়ানদের বলবো হুম, তাদের নিতে হবে। তো আচ্ছা, সেটা সেটা তখন কোন দলের জন্য? নট্যর জন্য। তখন উনি অ্যারেঞ্জার ওখানে। তা বললে যে কাকে, বলে 1 নম্বর হচ্ছে সুনীল ঘোষ, বাঁশের বাঁশি। আচ্ছা 2 নম্বর হচ্ছে রাধেশ্যাম নন্দী। আচ্ছা, এরম পরপর মানে বললে। মালিককে উনি এদের কথা সাজেস্ট করলেন। আচ্ছা। এইবার সে বাজাবো কি, খালি উনি মাকুমবাবু নট্য কোম্পানির মালিক, হুম। তিনি বসে শুনতেন আর খালি মাথা হেঁট। কেন, ভুল হলে তো বলবে, সে বলবে না, কোনো কথা বলবে না। মানে ওনার মানে বাহ্যিক এক্সপ্রেশন দেখে আপনাকে বুঝতে হবে যে ওনার ইয়েটা কি হচ্ছে, ভালো লাগছে, খারাপ লাগছে, রাগ হচ্ছে কিনা, এরকমই উনি মানুষ ছিলেন। তারপর থেকে উনি আমাকে বলছে, তুমি কি বাঁশি বাজাও? আচ্ছা। কেন, বাঁশের বাঁশি হয়ে মাইনে কত নেবা কগো? তা আমি বলছি যে আমার তো 175 টাকা মাইনে আছে, আপনাকে দিতে গেলে কম করে 250 টাকা দিতে হবে। যাক, অনেকটাই অনেকটাই বাড়লো। তাহলে আপনি 250 টাকা বললেন মাখনলাল নট্য। হ্যাঁ, তিনি বললেন যে কি বাঁশি বাজাও, তুমি তো ওই 175 টাকা, আমার দলে কাজ যে করে সে 105 টাকা মাইনে নেয়। আচ্ছা। আমি বর্দা বর্দা বললে ডাকতাম। হুম। তা আমি বললাম যে দেখুন, একটা কথা বলতে পারি, বাঁশি 6.5 আনায় পাওয়া যায়, হুম। আবার একটা 6 টাকাও পাওয়া যায়। তা এই বাঁশি সেই বাঁশি নয়। হ্যাঁ, তা না, অত দিতে পারবো না, আমি বড় জোর 150 কি হবে, আমি 175 পাচ্ছি, এই 150। ঠিকই। তাই আমি বললাম যে তাহলে আপনার সঙ্গে চুক্তিপত্র আমি সই করব না, আমি কাজ করব, আচ্ছা। যদি আমি স্যাটিসফাই হই হ্যাঁ। তাহলে কিন্তু আমাকে 300 টাকা বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, তখন আপনি আরো 25 টাকা বাড়িয়ে দিলেন। 300 টাকা হ্যাঁ, দিতে হবে। হ্যাঁ। আর ওই 300 টাকা ঠাকুরের কৃপা, মহেন্দ্র গুপ্তর হুম। সিংহগড় বই হুম। একটা পিস মেরেছি, তাতেই মহেন্দ্র গুপ্ত বলছে যে শুনি তুই জিতে যা,
তুই জিতে যা। আমি যাই হোক স্যার, আপনার আশীর্বাদ আমার যথেষ্ট। তা মহেন্দ্রগুপ্তর কথা যখন বললেন, বাংলা সাধারণ রঙ্গালয়ের ক্ষেত্রে মহেন্দ্রগুপ্ত মানে একজন মানে হিমালয় সমান একজন ব্যক্তিত্ব। মহেন্দ্রগুপ্তকে ডিরেকশন দিতে তো সামনে থেকে দেখেছেন আপনি, হ্যাঁ। তো মহেন্দ্রগুপ্ত মানে ডিরেক্টর হিসেবে কেমন ছিলেন, কেমন দেখেছেন ওনার শেখানোর ধরন ধারণ, বা উনি কিভাবে আর্টিস্টদেরকে ইয়ে করতেন? মহেন্দ্রগুপ্ত বেশি কথা বলতো না, কম কথার মানুষ ছিলেন। খুব কম কথা বলতো। বসে বসে দেখতো আর বলে দিত এই ঘিনটা এইরমভাবে বলো, এই ঘিনটা এইরমভাবে বলো, এই তার পরিচালক। আর সত্যি উনি যে একটা বিদ্যাসাগর বইয়েতে মাইকেল করেছিলেন, তা ওই একটা আবৃত্তি করতেন, সেটা না শুনলে বিশ্বাস যারা শোনেনি তাদের সেটা বোঝানো যাবে না। না। সত্যি তাই, আমরা অনেক দুর্ভাগ্য আমাদের যে ওই সমস্ত জিনিস দেখতে পাইনি। তো ওখানে কি মানে ও মহেন্দ্রগুপ্ত যখন ডিরেকশন দিতেন সুরের ক্ষেত্রেও বা এই কম্পোজিশনগুলোর ক্ষেত্রেও আপনাদের বলতেন যে এরম এরম ভাবে বাজাও, বা এখানে সুরের ব্যাপারে কিছু বলতেন না? উনি কোনোদিন আমাদের বলেনি। তা আমাকে এক ভদ্রলোক বলেছিলেন যে এখানে 3টে ক্র্যাশ দিলে কেন? আচ্ছা। আমি বললাম যে আপনি এক কাজ করুন, স্যারকে জিজ্ঞেস করুন। আচ্ছা, তা নট্য থেকে সিংহগড়ে আপনি প্রথম বাজালেন? বিদ্যাসাগর বিদ্যাসাগর সিংহগড় তো 1 বছরেই ছিল, তার মানে এই দুটোই নট্যতে আপনার প্রথম কাজ। তাহলে বিদ্যাসাগর বা সিংহগড়ের কোনো কিছু যদি সিংহগড়ের মানে বা বিদ্যাসাগরের কোনো গানের ইয়ে যদি আপনার মনে নেই, মনে নেই আজকের কথা। হ্যাঁ, সেই কতদিন আগেকার কথা। ঠিক, তবে ওই বলতে পারেন যে যাত্রা আরম্ভ হওয়ার আগে যে ইয়েটা, সেটা একটু হয়তো বাজিয়ে দেখাতে পারি। হ্যাঁ, আপনি যেটা দেখাবেন সেটাই আমাদের জন্য অনেক। আপনাকে জোর করার তো কোনো ব্যাপার নেই। এইটা দিয়ে শুরু হচ্ছে। এবার তার সঙ্গে আরো অন্য সবাই থাকতে তখন ব্যাপারটা। আচ্ছা, এইটা কি প্রিলিউডটা ব্যবহার করা তো কি বিদ্যাসাগরের ক্ষেত্রে? বিদ্যাসাগরে করতাম। আচ্ছা। আর সিংহগড়ে করতাম, যেখানে একদিন হতো সেদিন বিদ্যাসাগর, আর সিংহগড় হলে সিংহগড়ে। আচ্ছা, এই হলো। তাহলে ওই বিদ্যাসাগর সিংহগড় মানে 1967, ওই তখন থেকে আপনি ওখানেই থাকছেন নট্য কোম্পানিতে। তারপর থেকে মানে পরপর নট্য কোম্পানিতে পরপর। এখন ওখানে এমন বই ছিল, বিদ্যাসাগর সিংহগড় এরা তখন তো বীণা দাশগুপ্ত আসেনি। না 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 না, ইয়ে করলেন ওই রামকৃষ্ণ সারদামণি, বিন্দুর ছেলে সারদামণি। তখন বোধহয় আমি ছিলেন না। তখন কি আপনি বৈকুণ্ঠতে ছিলেন? হ্যাঁ। তখন নট্যতে ছিলেন না বৈকুণ্ঠতে ছিলেন? মনে হয় বৈকুণ্ঠেই ছিলাম। প্রতিঘাতিনী সতী ওটাতে বাজিয়েছিলেন ওই বছরে যে কটা বই ছিল। বলছি যে ওখানকার যে কোনো জিনিস নট্যই রেকর্ডিং থেকে আরম্ভ করে যা হয়েছে, কে বাজাবে? সুনীল ঘোষ। মাকুমবাবু এমনই হয়ে গেছিলেন যে আমি ছাড়া জানতো না। আচ্ছা। ওই রাধেশ্যাম নন্দী এমন ক্ল্যারিনেট বাজাতেন, সত্যি খুব সুন্দর। তার মতন লোককে আমি বসিয়ে রেখে দিতাম, বলি তুমি বাজাবে কি? আমি বাজাই, শোনো। তা আমি যেই বড় বাঁশি ধরতাম অমনি ও বাঁশিটা রেখে দিত, এরম ছিল। তাহলে এই বিদ্যাসাগর
বিদ্যাসাগরে আপনি অরুণ দাশগুপ্তকে দেখেছেন, বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করছে মঞ্চে। অরুণ দাশগুপ্ত, হ্যাঁ, তো সেই সময় বিদ্যাসাগরের যশ কেমন হতো? যখন যখন নাট্য কোম্পানি করছে, বিদ্যাসাগরের যশ কেমন ছিল ওই প্রথম সেই সময়? এক এক জায়গায় রিপিট হতো, মানে একই আসরে? একই আসর। হ্যাঁ, এরকম তো অনেক হয়েছে যে পরপর 5 দিন একই বই চলেছে, যে মানুষের ভালো লেগেছে, একই চলেছে। বিদ্যাসাগর তার ভেতরে। আচ্ছা, মানে নাট্য কোম্পানি বিশাল যশ পেয়েছে বিদ্যাসাগরে, ভীষণ। তাহলে বৈকুণ্ঠতে আপনি কাজ করলেন, যখন বৈকুণ্ঠতে ফিমেল আনা হচ্ছে নাট্যতে, যার জন্য বৈকুণ্ঠ যাত্রা সমাজ হলো, ছন্দা চ্যাটার্জি, শিপ্রা মিত্র বৈকুণ্ঠতে এলো, তার পরের বাড়ি তো এলো বীণা দাশগুপ্তা। তখন উনি ছিলেন বীণা চক্রবর্তী, দাশগুপ্ত তো পরে হলো, বিয়ের পর। দাশগুপ্ত তো বিয়ের পর হলো, হ্যাঁ। তো বৈকুণ্ঠ থেকে আপনি কি নটি বিনোদিনীতেও বাজিয়েছিলেন, তারপর আবার নটটা এসেছেন? হ্যাঁ, 71 সালে যখন গঙ্গা থেকে বুড়িগঙ্গা হলো, জ্যোৎস্না দত্ত এলেন, ওইটাতে বাজিয়েছিলেন? হ্যাঁ। তাহলে ওইটা জ্যোৎস্না দত্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা যদি কিছু বলেন। আচ্ছা, গঙ্গা থেকে বুড়িগঙ্গা হয়েছে, লালন ফকির একই বছরে ছিল নাট্য কোম্পানিতে। মানে ঠিক সালগুনা না না, সে সাল তো আমি বলে দেবো। 72-এ হয়েছে আধারের মুসাফির আর কৃষ্ণ শকুন। আধারের মুসাফির। 73-এ নটি বিনোদিনী, পাহাড়ের চোখে জল, এই দুটো। আর বোধহয় ধর্ষিতা বলে একটা বই ছিল সেই সঙ্গে, ওটা অতটা হয়নি। নটি হ্যাঁ, নটি বিনোদিনী আর পাহাড়ের চোখে জলটাই বেশি হয়েছিল, তার মধ্যে নটি বিনোদিনী সব থেকে বেশি। নটি বিনোদিনী আমাদের গুরুমশাই ছিলেন সূর্য দত্ত। তিনি বললেন, সুনীল এদিকে আসো। আমি কি, এই যে নাটকটা হ্যাঁ যা লিখছে, হ্যাঁ, তাতে হয় মাখুম একদম শেষ হয়ে যাবে, না একদম উপরে উঠে যাবে, নাইলে একদম উপরে উঠে যাবে। ঠিক তাই হলো। মানে উনি নাকি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমরা যদি 50% অভিনয় করতে পারো আর বিনা যদি ওর গান অর্ধেকও গাইতে পারে, তাহলেই নাটক দাঁড়ায় যাবে। মানে এরকম একটা ভবিষ্যৎবাণী ওনার মতো, মানে ওনারা তো মানে ভবিষ্যৎ দ্রষ্টা, এতদিন ধরে দেখছে গোটা ইন্ডাস্ট্রিটাকে। নটি বিনোদিনীর কথা যখন এলো, তা নটি বিনোদিনীর কথা কিছু বলুন। মানে বীণা দাশগুপ্তার ওই রকম অভিনয়, বীণা দাশগুপ্তার প্রথম ওইটাতে উনি জনপ্রিয়তা পাচ্ছেন ওই লেভেলের। নটি বিনোদিনীর যশের কথা কিছু বলুন, মানে আপনি বাজাচ্ছেন বা বীণা দাশগুপ্তার ওই অভিনয় সামনে থেকে দেখছেন, কিভাবে উনি গানগুলোকে ইয়ে করতেন। নটি বিনোদিনী দুর্গা সেন সুর করেছিল নটি বিনোদিনীতে। দুর্গা সেন নটি বিনোদিনী সুর। ওই ওটা কি, ওই যেন ঠাই পাইতো বছর নটি বিনোদিনীতে যখন গিরিশ ঘোষের কাছে প্রথম আসছে, গিরিশ ঘোষ যখন ওকে নিচ্ছে ছাত্রী হিসাবে, শিষ্যা করছে, তখন যখন গিরিশ ঘোষকে যখন কৃতজ্ঞতা জানিয়ে তখন গানটা ধরছে যে আমাকে ঠাই দিন, ওই পায়ের কাছে বসে, হ্যাঁ ওই গানটা ধরছে, যেন ঠাই পাইতো অবচরণ। হে চির বাঞ্ছিত করোনা বঞ্চিত, অভাগীরে রেখো চরণে। বাপরে, এই যখন বীণা দাশগুপ্তা গানটা গাইতো বা গান ধরতো, ওনার সেই অ্যাম্বিয়েন্সটা উনি কেমন ক্রিয়েট করতেন। গানের ক্ষেত্রে ওনার গান নিয়ে আলোচনা করার মতন ধৃষ্টতা আমাদের নেই, তাও যদি আপনি তো দেখতেন সামনে থেকে বসে যে কিভাবে উনি গানগুলোকে সামলাতেন মঞ্চে। উনি গাইতেন, ওর দুর্বলতার জায়গাগুলো আমরা জানতাম। দুর্বলতা বলতে কি, মানে ওনার সুরের তো কোনো দুর্বলতা ছিল না, আমার মনে হয় না কোনো ছিল।
সুরেরই দুর্বলতা ছিল, মানে যেটাতে উনি আরো বেশি মানে একাত্ম হয়ে যাবেন। হ্যাঁ সেই জায়গাগুনা ছোট পিগলু বাসি ছিল হ্যাঁ হ্যাঁ তো, হ্যাঁ। সেই জায়গাগুনাকে আমি চেপে দিতাম, আচ্ছা, ধরিয়ে দিতাম। তখন আরো খুলে যেত ওনার গলা। হ্যাঁ এইভাবে ও তো মানত। ও বীণা দাশগুপ্ত, ওর সঙ্গে আমরা তুই তাই করে সে তো কথা ঠিকই। বলতাম, কারণ ওই মাকুব বাবুকে আমরা দাদা বলে রাখতাম তো। হ্যাঁ। ওই দাদা আসছে, হুম। দেখ ও ওর জায়গায় ছিল, আমি আমার জায়গায় ছিল। উনি নাকি খুব মজার মানুষ ছিলেন, মানে অভিনয়ের বাইরে সবার সাথে খুব মজা হাসি ঠাট্টা করতেন বীণা দাশগুপ্ত। এইবার আপনি যখন থেকে নাট্যতে যোগ দিয়েছেন সেই সময় থেকে খোকন বিশ্বাস ওখানে আছে, হ্যাঁ বিবেক সম্রাট খোকন বিশ্বাস। এই নাট্য কোম্পানি নটি বিনোদিনীতে এই যে একদিকে বীণা দাশগুপ্তা বিনোদিনী, আরেকদিকে রাখালি চরিত্রে খোকন বিশ্বাসের এই যে গান, দুজনের সমান্তরালভাবে দর্শকদের যে মোহিত করার একটা খোকন বিশ্বাসের গানের কথা যদি কিছু বলেন। খোকন বিশ্বাস তাহলে একটু এগিয়ে যায়। হ্যাঁ এগোন। বলছি যে বিদ্যাসাগর বই হ্যাঁ। একটা অখিল চরিত্র ছিল, হুম। ওই বই বাঁধানো হ্যান ত্যান এসব করতো। তো অনিল বাগচি সুর করেছিলেন বিদ্যাসাগর। অনিল বাগচি সুর করেছিলেন, আর গান গেয়েছিলেন গুরুদাস ধারা। বিদ্যাসাগরে গুরুদাস ধারা, গুরুদাস ধারা না গুরুদাস রায়? ধারা কিন্তু বিদ্যাসাগরে তো গুরুদাস ধারা তখন ছিল না। ছিল। ছিল। আচ্ছা, কিন্তু আমি তো যতদূর জানি যে ইয়েতে গঙ্গা থেকে বুড়িগঙ্গাতে গুরুদাস ধারা নাট্য না না এসেছিল। আমি বলছি আচ্ছা বলুন। গুরুদাস ধারা গান গাইতো, আসামে উনি থাকবেন। উনি যখন থাকবেন না হুম তখন মাখনবাবু কি করবে, হুম বলে তোমার আপ ডাউন প্লেন ভাড়া সমস্ত দিয়ে দিতেছে, টিকিট কেটে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, তুমি আস। তিনি আর এলেন না। তখন ওই পাণ্ডু আমেরিকা হল, হুম ওইখানে গান ছিল, হুম তিনি এলেন না। 4 দিন গান ছিল। বিদ্যাসাগর আর সিংহগড় এলেন না। তখন কি করলো, ওই খোকন বিশ্বাসকে বলছে, এই খোকন তুমি এদিকে আও। হুম কি না, আমি বলি যে তুমি এই গুরুদাসের পাঠটা করতে পারবে? বলে হ্যাঁ, পারবো না কেন, তবে ওর মতন অতটা না হলো, তবে আমি চালিয়ে দেবো। হুম। ওই খোকন বিশ্বাসের কপাল খুলল। আচ্ছা, খোকন বিশ্বাস তখন মেন গাইয়ে হলো ওইখান থেকে। হ্যাঁ ওই 2-4 তার দিন আগে গুরুদাস বাবুই মেন গাইয়ে ছিলেন নাট্যতে। নট্য থেকে ওই যে চলে এলো জ্যোৎস্না দত্তর পাল্লাই পড়ে, হুম কি আর বলবো, নিশ্চয়ই বুঝতে হ্যাঁ পারছেন। বুঝতে পারছি। তা এখন ওই খোকন বিশ্বাস ওই শুরু হলো, ওই থেকে মানবেন্দ্র বাবু সুর এলো, সেটা 74-এ মা মাটি মানুষ থেকে শুরু হলো। মানববাবু সুর এলো, মানববাবু সুর করলো। আরে এই যে ধরুন বিদ্যাসাগর থেকে নটি বিনোদিনী, এই যে এত বছর, তারপরে এই নটি বিনোদিনী পর্যন্ত যে এই কটা বছর, এই নটি বিনোদিনীর সময় আপনার কত মায়না ছিল নাট্যতে? আমার হ্যাঁ, যখন নাট্যতে নটি বিনোদিনীর সময় বাজাচ্ছেন, তার আগে তো অনেক বছর আপনার হয়ে গেছে যাত্রায়, তখন কত বুঝছিল, মনে হয় 450-500 এরকম বুঝি মনে হয়, আমার ঠিক মনে নেই। আচ্ছা আচ্ছা, ওরকমই হবে আনুমানিক। তাই অনিল বাগচিকে পেলেন সুরকার হিসাবে, তারপর দুর্গা সেনকে পেলেন, আর এই মানে পঞ্চানন মিত্রকে পেয়েছেন, প্রশান্ত ভট্টাচার্যকে পেয়েছেন। আচ্ছা, আর হ্যাঁ, গণেশ অপেরায় প্রশান্ত ভট্টাচার্যের কাছেই বোধহয় আপনি সুর করেছিলেন উনি নাকি? না, সেটা প্রশান্ত ভট্টাচার্য আর একজন ছিল, এক বড় প্রশান্ত ভট্টাচার্য, ছোট প্রশান্ত ভট্টাচার্য। হ্যাঁ
ছোট ছিল। তারপরে ৭৪ সালে মামাটি মানুষ পালা দিয়ে মানবেন্দ্র মুখোপাধ্যায় মানবেন্দ্র। প্রথম এলেন। এই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে বাজানোর কথা কিছু বলুন, মানে ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, বা উনি কিভাবে সঙ্গীত পরিচালক হিসেবে আপনাদেরকে ইয়ে করতেন। না, আমার জ্ঞানেতে আছে তখন স্টার থিয়েটারে তো বই হতো, হুম হুম তা আমি বই দেখতে গেছি। হুম বই দেখে এসে বলছে, আসো সুনীল, কেমন দেখলে? আমি, স্যার একটা কথা বলবো? হুম তাহলে বলুন। মানে থিয়েটার দেখতে গেছেন এটা আপনি? হ্যাঁ। আচ্ছা। ওই গঙ্গাপুত্র বিশ্ব। গঙ্গাপুত্র বিশ্ব না, অন্য বই। ৭৪ গঙ্গাপুত্র বিশ্ব বই, সেটা তো পরের কথা তাহলে। ওই গঙ্গাপুত্র বিশ্ব, সেই সময় বললাম, জাল জাল আগুন জাল, হুম ওই গানটা যেখানে করেছেন হুম ঠিক খাপ খাচ্ছে না, আরও চাই। আচ্ছা। তা বলছে যে কেউ আমাকে এত বড় কথা বলতে পারে না, তুই বলে ফেললি। আমার কানে বাজছে। ওই সিনটা আপনি চিন্তা করে দেখুন, অম্বাকে পোড়াচ্ছে আর ইয়ে করছে, জাল জাল আগুন জাল, তাহলে ওটা অম্বার আক্রোশটা কোথায় হ্যাঁ। যাওয়া উচিত? ঠিক আছে, চলে গেল, বাড়ি চলে গেল, গিয়ে ওর মেয়ে মানসী, হুম মানবেন্দ্র, হুম তাকে বলছে যে, জানিস আজ একটা এই সুনীল বাঁশি বাজে। বলে, হ্যাঁ, কী হয়েছে? সে বলছে গানটা ঠিক লাগছে না। তারপরে স্কেলটা বাড়িয়ে আবার সেইটি রইল, কিন্তু স্কেলটা হাই হয়ে গেল। তখন এসে বলছে যে, আজকে শোন। তখন ওই গঙ্গাপুত্র বিশ্ব থেকে আপনি বাজাচ্ছিলেন? হ্যাঁ, আচ্ছা। মানে বাজানো কি রেকর্ডিং পর্যন্ত আমার। হ্যাঁ, রেকর্ডিং তো আপনারই। হ্যাঁ, যেটা গঙ্গাপুত্র বিশ্ব তো কথাটা অনেক পরের। তো মামাটি মানুষের কথা কিছু বলুন। মামাটি মানুষে ও আর কিছু বলতে পারছি না, কারণ আমি যা বাজিয়েছি সে আমি জানি না, অত মনে রাখা যায় না, ওই যে মামাটি মানুষের যে গানগুলো, মা আমার মাটি আমার, হ্যাঁ। সমস্ত গানেই তো আপনার বাজানো, তারপরে রেকর্ডেও আপনার বাজানো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওইগুলা দিনের পর দিন একটার পর একটা এক এক রকম বেরোচ্ছে তো, আর এক এক রকম আমি করে যাচ্ছি, প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করে গেছে, হয়ে যাচ্ছে, যার জন্যে সব গুলিয়ে যায়। আচ্ছা, মানে মামাটি মানুষের থেকে কিছু শোনানো না, ওই মা আমার মাটি আমার, আমার মানুষরে ওইটুকুনি মনে থাকে। আর অচল পয়সা, অচল বসাই তো বললো, আমার কাঠের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে। তাহলে আপনি গঙ্গাপুত্র ভীষ্মর কথা বলছিলেন। গঙ্গাপুত্র ভীষ্ম ওই যে প্রথমে যে গানটা, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ওটার কি কিছু হতে পারে? গঙ্গে মা গঙ্গে তো ওটাতে বড় তারারানী পাল ছিল, তারা দেবী, তারা দেবী। তো যখন ওটাতেও বলেছিলাম, উনি তো গঙ্গা করেছিলেন তারা দেবী, ওটাতেও বলেছিলাম যে এমনভাবে সুরটা ভাঙবেন মানববাবুকে। সারি হয়ে সব বসেছি, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, এই কথাগুলো দুবার হলো,
দুবার হওয়ার মাঝখান থেকে খোকন বিশ্বাস আলাপ দিয়ে ঢুকবে। গানটা নিয়ে ঢুকছে। হ্যাঁ, মা গঙ্গে বলে যে উনি যে প্রবেশ করছেন, হ্যাঁ, ওই হলো। মানে এই যে স্টার্টিং এ যে এই দৃশ্যটা, এইটা মানুষের মধ্যে কেমন মানে প্রথমেই একটা পুরো ইয়েটাকে বেঁধে দিত পুরো। হ্যাঁ, ওই গানটা হচ্ছে আর রস্টেম থেকে দেবী আস্তে আস্তে উঠছে। ও একদম ফুল ফিগার যখন দাঁড়িয়ে গেল, হ্যাঁ, তখনই হাত দিল। প্রথম সিনেই হিট। তা ওকে গঙ্গে গঙ্গে গঙ্গের কিছু মনে নেই। সেকেন্ডটায় জানি যে এটা বাজে না, কিন্তু আমি বাজিয়ে গেছি। আচ্ছা আর্পেজিও আচ্ছা বাজিয়েছি। আচ্ছা, মানে এই নট্টর পরে আপনি শিল্পী তীর্থে বাজালেন। শিল্পী তীর্থ নট্য হয়ে যাওয়ার পর আমি শিল্পী তীর্থ, হ্যাঁ শিল্পী তীর্থ, কবি। প্রথমকার কবি নয়, মানে 80 সালে যখন কবি আবার যখন দ্বিতীয়বার হলো তখন। হ্যাঁ, তা কবির গান কিছু মনে নেই? ও আমার মনের মানুষ গো, মনে আছে? তোমার মনে আছে, কিন্তু দেখুন যদি বাঁশি গুনার জন্য আমার খুব অসুবিধা। বুঝতে পারছি আর কি, আর আপনার আপনার সেই প্রেমের বাঁশিটাই নেই। এইটুকুনি মনে। বাবা, আপনি এখনই যা বাজান তাহলে আপনি ওই বয়সে কিরম বাজাতেন, সত্যি তাই, মানে কত সুন্দর। জ্যোৎস্নাদত্তের সময় কবিতে কাজ করলেন, কবি আর কড়ি দিয়ে কিনলাম। কড়ি দিয়ে কিনলাম, ওটার কিছু মনে নেই, কিছু একই বছরে ছিল কড়ি দিয়ে কিনলাম, আর কবি তো পুরনোই বই। তারপর ওই বসন্ত বাহার এলো, বৈজু বাবরা, বৈজু বড় বসন্ত বাহার হ্যাঁ এলো। ওটাতে বাজিয়েছিলেন। হ্যাঁ, সব বলছি যে এমন কোনো যাত্রাপাটি নেই হুম, তখন ওই রেকর্ডিং করতে তখন আপনাকে বাজাতেই হয়। আমাকেই নিয়ে যেত। আচ্ছা, আর জানি না ভগবানের কি। তারপরে ওই জ্যোৎস্না দত্তের ওখান থেকে অগ্রগামীতে বাজালেন বীণা দাশগুপ্তার সঙ্গে যখন হ্যাঁ, আসামি হাজির, ওটা তো বাবা তারকনাথ, ওটা তো আগে 78-এ, ওই যাই হোক, 1978 সালে। তারপর কবি আর করে দিয়ে কিনলাম। কবি হয়ে গেছে, তারপর কবি টবি হয়ে গেছে জ্যোৎস্না দত্তের, হুম, তারপরে আসামি হাজির আর বাবা তারকনাথ, ওই দুটোই হচ্ছে অগ্রগামীতে বীণা দাশগুপ্তার প্রথম। নট্য থেকে বেরিয়ে এলো কাগজ। এই দুটোতে আরেকজন বিখ্যাত কিন্নর কণ্ঠী ছিলেন, অভিনয় করেছিলেন, কনকলতা। হ্যাঁ, কনকলতা। তো উনিও তো গানের একদম মানে একজন মানে পাকা লোক বলা যায়, ওনার যা গানের গলা। কনকলতা আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। আচ্ছা সুনীল ছাড়া জানতো না। আচ্ছা, গলাও খুব সুন্দর। কনকদি
যেমন অ্যাক্টিং করতো তেমন নাচ তেমন গান, গান। মানে নাচ গানে তখন মানে ওনার মতন ওরম কেউ ছিল না। না, দুলাল দা ওনার স্বামী। নন্দদুলাল চ্যাটার্জি, মোহন চ্যাটার্জির বড় দাদা। তাহলে মানে সেই সময়ে গানের যে তিনজন দিকপাল বলা যায়, কিন্নরকণ্ঠী কনকলতা, যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্ত এবং যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না দত্ত, তিনজনের সাথেই আপনি ব্যাকগ্রাউন্ডের সমান তালে বাজিয়ে গেছেন। আর ওই পরে অগ্রগামীতে আর মীরার বধুয়া, ওগো বিষ্ণুপ্রিয়া, ব্রজের বাঁশরী এগুলো থেকে বাজিয়েছিলেন? মীরার বধু তো আমারই। আচ্ছা, রেকর্ডিং এবং আসরে? হ্যাঁ, মীরার বধুয়া আমি না থাকলে কানা। এবার তাহলে মীরার বধুয়ার কথা কিছু বলুন, মানে বীণা দাশগুপ্তার জীবনের তিনটে যে হিট যাত্রাপালা তার মধ্যে মীরার বধুয়া একটা। প্রথম মীরার বধুয়া বেসো মেরে নয়নন মে মেরে নন্দলালা। দমে পাচ্ছে না সেটাই, বাপরে। এটা কোন গানটা জানো? ওই মেরে তো মেরে তো গিরিধারে কে গোপাল। বীণার একটা খুব ইয়ে ছিল, মানুষকে সুযোগ দেয়া, স্কোপ দেয়া। মানে যন্ত্রীরাও যেন তাদের কাজটা দেখাতে পারে। হ্যাঁ, ভীষণ ছিল। আমি ও একদিন হচ্ছে বাঁশি বাজাইতে বাজাইতে বন্ধ করে দিলে কেন, ও গিরিধারি হ্যান ত্যান বলছে, আচ্ছা, আমার বাঁশি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার এমন জায়গা থেকে বাজাও 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 করছে, আর আমিও ওই রান করতে 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 বাজাতে বাজাতে তার ডায়লগের সঙ্গে সঙ্গে একবারে আপনি সেই এগোচ্ছেন। জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলাম। ওই যেই দাঁড়ালাম গান্ধারে, ওইখান থেকেই গীত হচ্ছে মেরে তো গিরিধারি গোপাল। তাহলে আপনার কি মনে হয় যে বীণা দাশগুপ্তার গানের সঙ্গে সব থেকে সহায়ক বাদ্যযন্ত্র ছিল আরবাসী? মানে বাকি বাদ্যযন্ত্রের মধ্যে মানে একটা বাদ্যযন্ত্রকে তো মানুষ অবলম্বন করে গানের ক্ষেত্রে এগোয় যারা সেই উঁচু মার্গের শিল্পী হয়, আরবাসীটা কি ওনার সাথে খুব ভালো যেত? আর বাঁশি ছাড়া মানে ওনার গলাটা আরবাসীর সাথে বাঁধাই একদম বলা যায়। আর এই স্বতঃস্ফূর্তভাবে গান ধরার ক্ষেত্রে মানে এই তিনজন যে মানুষ, মানে শিল্পীর কথা আমি বললাম, কিন্নরকণ্ঠী কনকলতা, যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না দত্ত এবং যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্তা, স্বতঃস্ফূর্তভাবে গান ধরার ক্ষেত্রে এই তিনজনের ওপরে আর কেউ নেই যাত্রা জগতে। তো এই তিনজনকে আপনি গান ধরার ক্ষেত্রে দেখেছেন, কার গান ধরা মানে ডায়লগের পরে কিভাবে তারা গান ধরতেন? জ্যোৎস্না দত্তই বলুন, মানে অনেকে বলেন যে জ্যোৎস্না বোঝা যেত না যে কখন গান গেয়ে ফেলবে, কখন ডায়লগ বলে ফেলবে। ওইটাই তো মজা, যে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে গান ধরে ফেলছে এবং পুরোটাই সুরে তালে লয়ে একদম। একবারে পাকা। বীণা দাশগুপ্তাও তাই। বীণা দাসও তো জবাব নেই। জ্যোৎস্না দত্ত, ওর ছিল একটা অন্যরকম ওস্তাদি গলা। বীণা দাশগুপ্তার ছিল গলার অন্য বীণা দাশগুপ্তার রকম। গলায় একটা কীর্তনাঙ্গের ঢং ছিল, যেহেতু ওনার ফ্যামিলি একটা কীর্তনাঙ্গের ইয়ে, ওনার বাবা কীর্তন গাইতেন। আর জ্যোৎস্না দত্তের গলাটা সম্পূর্ণই ক্লাসিক্যালের মতন, একেবারে শুনলে মনে হবে যেন কোনো বড় ঘরানার কোনো ক্লাসিক্যাল গায়ক গাইছে, ওনার নজরুল গীতি শুনলে যেরকম মনে হয়। তো এই তিনজন বিখ্যাত শিল্পীর সঙ্গে আপনি কাজ করেছেন, এটা একটা বিরাট বড় প্রাপ্তি আর বড় বড় প্রোডাকশন। তো মীরার বধুয়াতে বাজালেন, মীরার বধুয়ার রেকর্ডেও বাজালেন, তারপরে ওগো বিষ্ণুপ্রিয়াতেও কি বাজিয়েছিলেন? ওগো বিষ্ণুপ্রিয়া, ওটা প্রথমে আমি চলে এসেছি, চলে এসে আমারই ছাত্র আচ্ছা অশোক চক্রবর্তী, আচ্ছা, তারপর থেকে উনি অগ্রগামীতে গেলেন। ওকে
লাইন করে দিলাম 12-14 দিন আমি বাজিয়ে বাজিয়ে কম্পোজিশন গুলো বুঝিয়ে দিলেন। হ্যাঁ, ওকে বাজিয়ে 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 দিলেন। আপনি তখন অগ্রগামী থেকে কোন দলে চলে এলেন? অগ্রগামী থেকে এটা 82 সাল নাগাদ, 82-83। ঠিক মনে পড়ছে, ওই আমার ছাত্রকে দিয়ে আমি চলে এলাম। তাহলে এরপর আর কোন দলে কাজ করলেন মানে করেছি তো অনেক দলেই, মনে পড়ছে? মনে পড়ছে না। এই যেন এই আকাশবাণী অপেরা, হ্যাঁ, ওখানে করেছি। ওখানেও বেশ ওই চম্পা হালদার ওদের সঙ্গে অনেক দিন করেছি। তারপর এখন ওই জিনা জিনা এসছে, ওই জিনার সঙ্গেও এই লাস্ট ইয়ার ছাড়ার আগে আমি ওর সঙ্গে করে চলে এলাম অ্যাক্সিডেন্টে। আপনি তো বৈজু বাবরা বসন্ত বাহারে বাজিয়েছিলেন, তো ওই সময় ওই দুইজনের যে দ্বৈরথ, যে একদিকে জ্যোৎস্না দত্ত একদিকে গুরুদাস ধারা, তাদের যে গানের যে কম্পিটিশন যে চলতো, দুটোতেই তো একটা গানের কম্পিটিশনের মতো জায়গা, বা বৈজু বাবরাতে ধরুন তানসেনের সঙ্গে বৈজু বাবরার যে কম্পিটিশন, তো সেই তার ওই দিকপাল দুই শিল্পীর গান মানে দর্শকের কি রিয়াকশন থাকতো সেই সময়? দর্শক বুঝতেই পারেনি যে মানে গাইছে বা রেকর্ড চলছে না। এই আমরা ভজাদা বলে ডাকতাম। আচ্ছা, গুরুদাস ধারার দাদা। আচ্ছা আচ্ছা, সুধীর ধারা বা সুধীর। হ্যাঁ। তা ওকে দেখলেই ভয় পেত, এত গলার কাজ, এত ওই ভজাদা, আমরা ভজাদা বলে ডাকতাম। ও কোনো সময় বুঝতে পারতো না কখন কি করবে। আচ্ছা, এত যার জন্যে গুরুদাস ভয় পেত। উনিই তো তানসেন করেছিলেন। হ্যাঁ, এত গলায় কাজ ছিল, মানে এক একটা আসলে এক এক রকম কম্পোজিশন করে নেবে। সেই তাহলে আর কোন বিখ্যাত সুরকারের সঙ্গে কাজ করলেন পরবর্তীকালে? এইটা তো বৈজু বাবরাতে মান্নাদের সাথে কাজ করলেন। মান্নাদে করেছি, মানবেন্দ্র তারপর মুখোপাধ্যায়, শ্যামল মিত্রের সঙ্গে করেছি। শ্যামল মিত্রের সঙ্গে করেছেন? হ্যাঁ। ও বিল্লমঙ্গল চিন্তামণিতে শ্যামল মিত্র ছিল। বিল্লমঙ্গল চিন্তামণি আর বসন্ত বাহার ছিল একই বছরে। আর ওই বইটা বলছি, কোন ঘাটে লাগাবি রে বল, ওটা যে বিবি আনন্দময়ী, বিবিয়া, ওটা তো শ্যামল মিত্রের সুর। ওইটাতে, ওটা তো বাজিয়েছি। ওটাতে বাজিয়েছি কি, শ্যামলবাবু উনি চিন্তা করতে পারেননি যে আমি এই করব। শৈলেশ মজুমদার তাকে এনেছিলেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিছু করে দেবেন। আচ্ছা, তা উনি নাটক দেখে আর আমাদের বাজনার কায়দা দেখে বললে ওখানে আর যাবার দরকার নেই। তাই বিবি আনন্দময়ীর কিছু মনে পড়ে? ওই যে গান, যে গানটার কথা আপনি বললেন, এ ঘাট ও ঘাট ঘুরে মরিস, মনোডিঙা কোন ঘাটে লাগাবি রে, ওই তো যখন নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে, যখন জ্যোৎস্না দত্ত, হ্যাঁ ওই যে গানটা, যে ওখানে বাইরে থেকে গান ধরছে, মনোডিঙা কোন ঘাটে লাগাবি রে পাগল পাগল, এ ঘাট ও ঘাট ঘুরে মরিস, ওই 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 গানটার কথাই বলছি। ওইটা কি একটু মানে সম্ভব বিবি আনন্দময়ীর কোনো কিছু যদি মনে পড়ে? না, তারপর ওই যেমন ওই মর্তুজা ওর আশ্রমে গিয়ে মানুষ হলো, ওই ওর ফ্যামিলি যখন তাকে ফিরিয়ে নিয়ে যেতে বলছে, তখনই বলছে সে কেমনও ফিরিব বলো ঘরে। সে না দৃশ্য দেখলে, ওটাই হচ্ছে ব্যাপার। এই যে দৃশ্যগুলো করেছে, স্বপ্ন বিচালি দিয়ে ছাওয়া মোর খেলা ঘর, ভেঙে গেছে কলঙ্ক ঝড়ে, এই না দেখলে বোঝা যাবে না যে কি হচ্ছে। সেই আলে ওই সেই সময় মানে যাত্রার যে মানে ট্র্যাজিক যে দৃশ্যগুলো, প্যাথোসের ক্ষেত্রে কি ধরনের মিউজিক তখন ব্যবহার করতো, বা সুরকাররা কি ধরনের রাগরাগিনীর প্রাধান্য বেশি দিতেন প্যাথোসের ক্ষেত্রে, সেটা যদি একটু বলেন। আমি যেখানে ছিলাম, যেসব দলে,
সে শব্দটাই বলতে আসেনি। মানে আপনাকে বলার সাহস তাদের হয়নি, যা করার না। আপনিই করে নিয়েছেন। প্রশান্ত ভট্টাচার্য সে পাঠিয়ে দিত আমাকে, বড় প্রশান্ত হ্যাঁ ভট্টাচার্য, হ্যাঁ। এই সুনীল তুই অমুক যে জায়গায় চলে যাবি তো ব্যাকগ্রাউন্ডটা করে দিস। ও 55 মিনিট এসে বলছে এই সুনীল কি, কারণ ওকে গুরু বলে রাখতাম এই জন্যে, থিয়েটার জগতে ও বিরাট অ্যারেঞ্জার ছিল। এবং যাত্রার ক্ষেত্রেও অ্যারেঞ্জিং এর ক্ষেত্রে অনেক নতুনত্ব পঞ্চানন মিত্র করেছিলেন, তা উনি প্রশান্ত যা ভট্টাচার্য করেছিলেন। তা উনি যা কনসার্ট করে দিয়েছে, হুম। 4-5টা কর্নেটলা পালিয়ে গেছে। ওই পিস বাজাতে গিয়ে তখন আমাকে বলছে সুনীল একটু যা, 5টা কর্নেটলা পালিয়েছে, এবার আমাকে আর থাকতে হবে না। তখন আমি গিয়ে আবার সংক্ষেপে ওটাকে সোজাসুজিভাবে আচ্ছা, তৈরি করি। তাই ওই মানে দুঃখের সিনে বাজানো ওরকম কোনো মানে প্রিলিউড কি, মানে আপনি একটু বলবেন যে মানে কেমন, মানে দুঃখের যেটা ধরুন একটা খুব একটা দুঃখের একটা সিন চলছে সেইখানে বাপরে, সত্যি দারুণ। তাহলে এই আপনি মানে কতদিন পর্যন্ত যাত্রাতে কাজ করলেন? আর তারপরে অনেক দলে করেছেন, আপনি বলছেন এখন মনে পড়ছে না, অত কিছু মনে থাকার কথাও নয়, এতদিন আগের কথা। কতদিন পর্যন্ত করেছেন? 65-বছর কন্টিনিউ। কন্টিনিউ। তার মানে 2010 সাল পর্যন্ত কাজ করে গেছেন আপনি? এই তো রিসেন্টলি 3 বছর বসেছে। ও আচ্ছা এই আচ্ছা রিসেন্টলি আচ্ছা 3 আচ্ছা বছর, আচ্ছা। এই 20-21 অব্দি কাজ। বেলা সরকারের সঙ্গে কাজ করেছেন কোনো? হ্যাঁ হ্যাঁ, বেলা সরকার আমার সামনে এলো। সে তো নট্যতে আপনার সামনেই তো আসবে, সেটা তো ঠিকই। বেলা সরকারের সঙ্গে কাজ করেছেন। আর তেমন গানের ক্ষেত্রে ইয়ে, তাহলে গানের সমস্ত মানে দিকপাল লোকেরাই আপনার, তাদের সাথে আপনার কাজ করার অভিজ্ঞতা আছে। দিকপাল মানে কি, বিরাট বিরাট দিকপাল। আমার দিকপাল মানে সত্যি দিকপাল তারা। যেমন হচ্ছে বিনোদ ধারা। ও বিনোদ ধারার সাথে কাজ করেছেন? হ্যাঁ। গুরুদাস ধারার বাবা। তারপর আরেকজন আছে সুধীর দাস মশাই। আচ্ছা, আপনি তিনকড়ি ভট্টাচার্যের সঙ্গে কাজ করেছিলেন? তিনকড়ি ভট্টাচার্য? হ্যাঁ, সেকালের বিখ্যাত। তিনকড়ি ভট্টাচার্যের ভাগ্যে আমি জুটি। আচ্ছা। ওই যাত্রা জগতে দুটো লোক, হুম এক স্বপন কুমার হুম। আর তিনকড়ি ভট্টাচার্য। হুম। এই দুটো কি তিনটে লোকের সঙ্গে কাজ হয়নি। শান্তিগোপাল? শান্তিগোপাল না, ওই ওই যে হ্যাঁ, বলছি, মানে স্বপন কুমার শান্তিগোপালের সাথে আপনার কোনো কাজের অভিজ্ঞতা হয়নি? না।
ওই একমাত্র আনন্দময় বন্দ্যোপাধ্যায়। মোহন অপেরাতে কাজ করেছিলেন নাকি? না, উনি তো লিখতেন, হ্যাঁ, উনি তো রাইটার, অভিনয়ও করতেন। উনি যখন স্বপনের কাছে গিয়ে বলছে, স্বপন একটা ছেলেকে দেখাচ্ছি, ভুলেও যেন ওকে নিস না। আচ্ছা, মানে আপনার কথা। তা আমি গিয়েছি, আমাকে বলছে যে ও এ তো সুনীল। বলে হ্যাঁ, একে যেন ভুলে নিস না, ও কিন্তু তোর কানের সর্বনাশ করে দেবে, তুই অ্যাক্টিং করতে পারবি না। এমন বাজাবে, মানে কানের সর্বনাশ করে দেবে, এমন বাজাবে বাঁশি। হ্যাঁ, আর যেদিন কামাই করবে, হ্যাঁ, ওই 2-3 দিন কামাই হয়ে যাবে। আচ্ছা, তাইলে তোর সর্বনাশ, তুই অভিনয়ই করতে পারবি না। তা ভুলেও যেন একে নিস না। ওই আমার বাধা পড়লো। যাক, কি অবস্থা। তাহলে 60 বছরেরও বেশি আপনি যাত্রায় বাঁশি বাজালেন। এই যে যাত্রায় যখন আপনি বাঁশি বাজাচ্ছেন, আপনার এত নাম, যে সময় এত সুরকারদের সঙ্গে আপনি কাজ করছেন, তখন ওই মানে শিল্পীদের সঙ্গে ফাংশনে বাজানো বা সিনেমায় রেকর্ডিংয়ে বাজানো এমন কি কোনো কাজ এসছে বা করেছেন আপনি? না, ওই রেকর্ডিং সে তো যাত্রার রেকর্ডিংয়ে সে তো বাজিয়েছেন। গানের ক্ষেত্রে কোনো গানের ক্ষেত্রেও সই নেই। কোনো গানের শিল্পীর সঙ্গে রেকর্ডিংয়ে বাজিয়েছেন? ওই তো জ্যোৎস্না দত্ত। সেটা তো যাত্রার রেকর্ডের কথা বলছি। এমনি বেসিক গানের ক্ষেত্রে কোনো রেকর্ডে বাজিয়েছিলেন বা কোনো সিনেমার রেকর্ডিংয়ের ক্ষেত্রে? না, বাজাননি। সবচেয়ে আমার দুঃখের বিষয় ডাক্তার নচিকেতা ঘোষ, বিখ্যাত সুরকার, তিনি আমাকে 3টে বইয়ে চান্স দিয়েছিলেন। এক হলো নবজন্ম উত্তম কুমারের, তারপর একটা দিয়েছিল আলিয়ার আলো। আলিয়ার আলো, হ্যাঁ। আর একটা দিয়েছিলেন পৃথিবী আমারে চায় না। চায়, পৃথিবী আমারে চায়, হ্যাঁ। আর একটা দিয়েছিল, ওটার নাম হচ্ছে আলিয়ার আলো। তো বললেন, বলেছি এগুলোতে বাজিয়েছিলেন আপনি চান্স ফিল্মে? হ্যাঁ, বুঝতে পেরেছি, বাজিয়েছিলেন এগুলোতে। আচ্ছা, কি হবে, কিছুই পেলাম না। সেই যাত্রা জগতে 60-65 বছরের কাজ করে একটা সিনিয়রিটি দাম আছে তো, অবশ্যই, কিন্তু কোনো সাহায্য পেলাম না। একবার বলল যে দাদাকে ধরে বল না, তোকে এটা এন্ট্রি করে দিতে। সে সব নিয়ে গেলাম, ডকুমেন্টস সব নিয়ে, সে আমাকে অ্যালাউ করলো না। বলে আপনি কাজ করছেন, আপনাকে দেবে না। তাহলে বয়সে একটা সিনিয়রিটির কোনো মূল্য দেয়? সেটাই। তখনই তো আমার কত বছর বয়স হয়ে গেছে, প্রায় 65-70 চলে গেছে। সেই দুঃখে আর যাত্রায় যায়নি। কি হবে গিয়ে? কিছুই পেলেন না? কিছুই পাইনি। সেই এই মানে এবার আপনার ব্যক্তি জীবনের কথা যদি কিছু বলি, বিয়ে ঠিয়ে কবে করে বিয়ে কবে হলো আপনার? মানে এই যাত্রা মানে দলে আসার সময়ই বিয়ে হয়েছিল? বিয়ে? হ্যাঁ, বিয়ে হয়েছে আমার, ধরুন আমার যখন 24 বছর বয়স। মানে তখন আপনি যাত্রা দলে এসে গেছেন? বলছি 14 বছর। আমার গিন্নি তখন 14 বছর বয়স, আর আমার হচ্ছে 23 বছর বয়স। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে তখনকার সময় অনুযায়ী। হ্যাঁ, আর আজকে ধরুন প্রায় 70 গিন্নির বয়স হতে চলেছে, আর আমার হচ্ছে 88, 87 প্লাস 88 ধরুন। এই বয়সে আপনি যা বাজালেন, আপনি তাহলে 30-35 বছরে কি বাজাতেন সেটা আমি ভাবছি। যাক, আপনার 4 পুত্র সন্তান। তাহলে এখন মানে আপনারা দুজনাই এখন আপনাদের দিন কিভাবে কাটছে? মানে সারা সকাল থেকে কি করেন বা কিছু যদি বলেন এখন? কি হলো, এই মানুষ তো এরকম করে। তাহলে মোটামুটি কথা 60-65 বছর আপনি যাত্রায় কাজ করেছেন, কিন্তু এখন পাননি কিছুই যাত্রা থেকে। এখন সিনিয়র একজন যন্ত্রী হিসাবে
অন্তত তারা আপনার জন্য কিছু ভাবুক, সেটা আমি আমার পক্ষ থেকে তাদের কাছে আমি সেই ইয়েটা রাখতে পারি। তো এখন কি আর বলবো, সব ছেলেরা যে যার মতন চলে গেছে। এই রিসেন্টলি তার বউ আমাকে 2000 টাকা করে দিত, সেটাও বন্ধ করে দিয়েছে। এখন আমরা কোনোদিন খেতে পাই, কোনোদিন খেতে পাই না। আর কি বলবো, এইটুকুনি বলছি। না না না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তাহলে প্রায় 60 বছর আপনি যাত্রায় রইলেন, অনেক উত্থান পতন যাত্রার আপনি দেখেছেন। যাত্রার যন্ত্রীদের নিয়ে যদি কথা হয় তাহলে সুনীল ঘোষকে ছাড়া সেই ইতিহাস সম্পূর্ণ হবে না। কিন্তু অনেক না পাওয়া হতাশা আপনার যাত্রা জগতের কাছে জমা হয়ে রয়েছে। যাক, আর শেষে যদি আপনি আপনার পছন্দ মতন কোনো কিছু দিয়ে আমাদের আজকের এই মানে কথোপকথনটা যদি শেষ করেন, কোনো একটা বাজনা যদি দিয়ে শেষ করেন, আমরা একদম শেষে চলে এসেছি, কোনো একটা কিছু বাজিয়ে যদি আপনি শেষ করেন আজকের ইয়েটা, আপনার পছন্দ মতন যেটা খুশি। বাপরে, সত্যি অসাধারণ অসাধারণ। আজকে আমরা কথা বললাম যাত্রা জগতের 65 বছরের সঙ্গী বংশীবাদক শ্রী সুনীল ঘোষের সঙ্গে। অসংখ্য দলে অসংখ্য মঞ্চ সফল প্রযোজনায় তিনি বাজিয়েছেন। বিখ্যাত বিখ্যাত শিল্পীরা তাদের গানের সঙ্গে তিনি সঙ্গত করেছেন। সুনীল ঘোষের কাছে তার যাত্রা জীবনের কথা আমরা আজকে শুনলাম। আজকের মতন আমরা এখানেই শেষ করছি। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।